পিচঢালা রাস্তায় সাইকেল ধরে বসে হাঁপাচ্ছে ইনশিতা। সাইকেল চালানোর মতো শক্তি বা ইচ্ছে আর কোনোটাই নেই তার। আর সাইকেলের চাকার হাওয়াও শেষ হয়ে গিয়েছে। পাশের টং থেকে এক গ্লাস পানি চেয়ে ঢকঢক করে খেয়ে নিল। তপ্ত রোদের কারণে কপালে জমে থাকা ঘাম ওনার এক কোণা দিয়ে মুছে নিল সে। বড় বড় নিঃশ্বাস নিয়ে রাস্তার পাশের বেঞ্চিতে খানিকক্ষণ বিশ্রামের জন্য বসল। তার মনে হচ্ছে এইমাত্র কোনো বাঘের খাঁচা থেকে পালিয়ে এসছে। আসলেই তো সে এক হিংস্র মানুষের আস্তানা থেকে পালিয়ে এসেছে। সেটা বাঘের খাঁচা থেকে কম কিসে? ঘটনাটা ভাবলেই গা শিউরে উঠে তার। বিশ্রাম শেষে সাইকেলটা রেখে এদিক ওদিক তাকিয়ে পা এগিয়ে নিল বাড়ির পথে। মিসেস জেসমিন চৌধুরী ফার্স্ট এইড বক্স হাতে সিঁড়ি বেয়ে ছুটে চলেছে ছেলে রুমে। আলিশান এক রুমের মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। দামি ফুলদানি, ড্রেসিং টেবিলের আয়না, কাচের টেবিল, শোপিস, ট্রফি সবকিছুর খণ্ডাংশে দেখা মিলেছে ঝকঝকে সাদা ফ্লোরে। সাথে টকটকে লাল রঙের তরল পদার্থ ভেসে বেড়াচ্ছে। আফজাল চৌধুরী নিজের ছেলেকে থামাতে গিয়েও পারছেন না, কারণ সেই ছেলের কাছে গেলে নির্ঘাত নিজের জন্মদাতা বাপকে আঘাত করতে একবারও ভাববে না সে। এইমাত্র সে কি করছে না করছে কিছুতেই হুঁশ নেই তার। যেই না টিভি আছাড় দিয়ে ভাঙবে, সেই সময়ে সেই ছেলের বয়সী আরেকজন ছেলে সাহস নিয়ে গিয়ে তাকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে আটকে নিল আর বলতে লাগলো, ভাই প্লিজ থাম, তুই দেখ তোর হাত প্যাকেটে রক্ত বের হয়ে গেছে, তোর ইনফেকশন হয়ে যাবে, প্লিজ একটু থাম। তাও যেন থামার নাম নিচ্ছে না ছেলেটি। টিভিটা শেষ পর্যন্ত আছড়েই দিল। হাতের কাছে ভাঙার মতো আর কিছু না পাওয়ায় রাগটা যেন আরো বেড়ে গেল তার। জড়িয়ে ধরে থাকা ছেলেটির দিকে অগ্নি দৃষ্টিতে তাকাতে ছেড়ে দিল সে। তারপর রাগে গচরাতে গচরাতে বিছানায় গিয়ে বসলো। বসেই বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মধ্যে ছেলেটির বড় বড় নিঃশ্বাস রুমকে এক ভয়ঙ্কর পরিবেশে পরিণত করেছে। মনে হচ্ছে কোনো সিংহ গজরাচ্ছে, আর রুমের অন্যান্য লোকেরা সেই সিংহের গুহায় ভয়ে না চাইতেও দাঁড়িয়ে আছে। ছেলেটির চোখ অসম্ভব রকমের লাল হয়ে রয়েছে। ফর্সা মুখটাও লাল বর্ণ ধারণ করেছে। ঘাড়ের রগ ফুলে উঠেছে। মুখ দিয়ে কিছু একটা বিড়বিড় করছে। বাম হাত দিয়ে নিজের চুল টেনে ধরে রেখেছে। মিসেস জেসমিন দৌড়ে গিয়ে ছেলেটির কাটা হাত ধরে ব্যান্ডেজ করতে নিলে ছেলেটি এক টানে হাত সরিয়ে নেয়। মিসেস চৌধুরী বলল, শাট আপ মিসেস চৌধুরী, বারান্দার দরজা দিয়ে কখনোই পালানো সম্ভব নয়। বারান্দার নিচে কাটরা বলেছে যে বারান্দা বেয়ে কেউ নামেনি। সোমাকে মিথ্যে বলার আগে ভেবে নেবেন। আর রুমে সিপা কেউ ঢুকলো, ও কেন ওই মেয়েটা জামা পড়েছিল? আই অ্যাম ড্যাম শিওর কেউ ওকে পালাতে সাহায্য করেছে। আরও পালিয়ে যাবেই বা কোথায়? সেই তো ফিরতে হবে এই জাহের চৌধুরীর কাছেই। শেষের কথাটা জেহের বাঁকা হেসে দাঁতে দাঁত চেপে বলল। জেহেরের সমবয়সী ছেলেটা জিহাদ। জিহাদ গিয়ে মায়ের হাত থেকে ওষুধের বক্সটা নিয়ে জেহেরের হাতে ব্যান্ডেজ করতে লাগলো। জেহের হাত সরাতে গিয়েও সরালো না। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। কিছুক্ষণের মধ্যে জেহের অনুভব করলো তার দু চোখে নিদ্রা ভর করছে। চোখ দুটো বন্ধ হয়ে ঢলে পড়ল নিদ্রার রাজ্যে। জেহেরকে ঠিকমতো বিছানায় শুয়ে উঠে দাঁড়ালো জিহাদ। জেহেরের অজান্তেই সে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়েছিল। মিসেস জেসমিন একটি দীর্ঘশ্বাস ফেললেন, যে শ্বাসে মিশে আছে কষ্ট, বেদনা আর সন্তানের ভালোবাসা না পাওয়ার হাহাকার। পরিচারিকাকে রুমটা পরিষ্কার করার দায়িত্ব দিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখনই রুমে প্রবেশ করে শিফা। মিসেস জেসমিন এক পলক শিফার দিকে তাকিয়েই আচমকা চড় বসিয়ে দিলেন তার গালে। ঘটনার আকস্মিকতায় আফজাল সহ জিহাদ দুজনেই চমকে উঠল। শিফা কিছু বলতে নিবে তার আগেই তাকে থামিয়ে মিসেস জেসমিন বলতে লাগলেন, ওই মেয়েটাকে পালাতে তুমি সাহায্য করেছিলে তাই না? আর ওর জামা পরে এমনভাবে সেজেছিলে যাতে জাহের তোমাকে ওই মেয়েটা মনে করে, তাই তো? আর তোমাকে কতবার বারণ করবো যে জাহেরের সামনে না আসতে। তোমার সাহস কি করে হয়? তোমাকে সহ্য করতে পারে না জাহের, সেটা তো ভালো করে জানো। তাও জাহেরকে রাগানোর মতো কাজ করো কেন তুমি? আর যদি ওই মেয়েটাকে পালাতে না দিতে তাহলে হয়তো জাহের এত রেগে যেত না, আর না নিজের ক্ষতি করতো। বেয়াদব মেয়ে কোথাকার। লজ্জা থাকলে আর কখনোই জাহের কেন এই বাড়িতেই আসবে না তুমি। শিফা মাথা নিচু করে আছে, আর মিসেস জেসমিন ক্রমশই রাগে উত্তেজিত হয়ে যাচ্ছে। জিহাদ তাড়াহুড়ো করে মিসেস জেসমিনকে ধরে বলল, মম, তুমি এখন আর কথা বলো না, তোমার প্রেশার বেড়ে যাচ্ছে, রুমে যাও প্লিজ।
আফজাল চৌধুরীকে ইশারা করতেই তিনি মিসেস জেসমিনকে ধরে জোর করে রুমে নিয়ে যেতে লাগলেন। মিসেস জেসমিন আর আফজাল চোখের আড়াল হতেই শিফা রেগে তাকালো জিহাদের দিকে, অথচ জিহাদ নির্বিকার। সে ছোট্ট নিঃশ্বাস ফেলে জেহেরের রুম ত্যাগ করলো। পেছন পেছন শিফাও তাকে অনুসরণ করে। বারান্দায় পাতা ছোট চেয়ারটিতে বসে অন্ধকার আকাশে তাকিয়ে আছে ইনশিতা। পুরো নাম ইনশিতা আফাফ রোজ। রোজ নামটি তার মামার দেওয়া হলেও কেউ এ নামে ডাকে না। জন্মসনদে রোজ উল্লেখিত থাকলেও সকলের কাছে তা অদৃশ্য। সকলের কাছেই নাকি রোজ নামটা বিদেশি বিদেশি লাগে, তাই সকলে ইনশিতা বলে ডাকে। অথচ ইনশিতার কাছে রোজ নামটাই সবচেয়ে প্রিয়। কিন্তু আফসোস, কেউই রোজ বলে না। কাঁধে কারো হাতের ছোঁয়া পেতেই আখি জোড়া মেলে তাকালো ইনশিতা। দেখলো তার বেস্ট ফ্রেন্ড নয়নিকা চিন্তিত বদনে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই মাথা না নাড়িয়ে কিছুই হয়নি বলে নয়নিকা। উল্টো ভ্রুকুটি কুচকে ইনশিতাকে জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে সেটা বল। আমার আবার কি হবে? দেখ, ভনিতা আমার একদমই পছন্দ না, সেটা তুই জানিস। আমাকে দেখলে যে কিনা ঝগড়া মারামারি শুরু করে দেয়, সে আজ চুপচাপ, মানা যায় না। আর তুই নাকি রুমে এসেই কিছু না খেয়ে বসে আছিস, কারোর সাথে নাকি ঠিক মতো কথাও বলছিস না। কি হয়েছে বলবি? আরে নয়ন, কিছুই হয়নি, আমার মাথাটা একটু ধরেছিল শুধু, তাই আর কি। দেখ কিন্তু তুই বলবি নাকি আমি আমার কায়দা অবলম্বন করে কথা বের করব? জবাবে কিছুই না বলে চুপ করে রইল ইনশিতা। নয়নিকা নাছর বান্দা, সে কথা বের করেই ছাড়বে। তার থেকে বরং নিজেই বলে দেওয়াটা ভালো। আর এমনিতেও ইনশিতার মনে অজস্র কৌতূহল জমা হয়ে আছে। সেই কৌতূহলকে মেটাতে হলেও নয়নিকাকে সবটা বলা দরকার। নয়নিকার হাত ধরে টেনে আরেকটা চেয়ারে বসিয়ে দিল সে। শূন্যে তাকিয়ে মনে করতে লাগলো আজ সকালে ঠিক কি কি ঘটেছিল তার সাথে। সকালবেলা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সেজেছে ইনশিতা। পরনে কালো শাড়ি, হাতে কালো চুড়ি, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। একদম সিম্পল সাজ যাকে বলে। আজ ভার্সিটির সকলে মিলে পিকনিকে যাওয়ার প্ল্যান ছিল, তাই সে শাড়িকেই বেছে নিল। এছাড়া আর কোনো জামাও ছিল না তার। বাবাকে বলতেও পারছে না সে। বাবার কাছে বাড়তি টাকা নেই সে জানে। গত মাসের কারেন্ট বিল পর্যন্ত বকেয়া আছে। আর টিউশনির টাকাটাও বাজারে খরচ করে ফেলেছে। শাড়িটা বাবা 1 বছর আগে কিনে দিয়েছিল। কোনোদিন পরেনি সে। আজকে পরার জন্য উপযুক্ত সময় ভেবে পরে নিল। পিকনিক শেষ করে বিকেলে ফেরার পথে তার সহপাঠী অনু এসে বলল, ইতু শোন। কি রে, কিছু বলবি? একটা কাজ করতে পারবি? কি? জেবাদের বাসায় গিয়ে ব্যাগটা জেবাকে দিয়ে দিস প্লিজ। ও চলে গিয়েছে, আর এই ব্যাগটাও আমার কাছে ভুলে রেখে গিয়েছে। এখানে নাকি ওর কিসের ইম্পর্টেন্ট জিনিস আছে। তাহলে কালকে দেখা হলেই দিয়ে দিস। আমিও ভেবেছিলাম, তবে জেবা এখন ফোন করে বলেছে ব্যাগটা ওদের বাসায় নিয়ে যেতে। আর আমি তো এখন অরুণের সাথে উল্টো পথে যাব, আর কাউকে পাচ্ছিও না। তুই একটু যদি দিয়ে আসিস প্লিজ। অনুর মিনতি ভরা দৃষ্টি উপেক্ষা করতে পারল না ইনশিতা। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসবো, কিন্তু ওর বাসাটা কোন পথে? আমি তো আগে কখনো যাইনি। অনু যেবার বাসার অ্যাড্রেস বলে দিয়ে ব্যাগটা ইনশিতার কাঁধে ধরিয়ে কৃতজ্ঞতার গলায় বলল, অনেক অনেক ধন্যবাদ ঋতু। মেনশন নট। ঠিকানা অনুযায়ী সেই পথে হাঁটা দিল ইনশিতা। এই রাস্তায় আগে কখনো আসেনি সে। রাস্তার পাশে বিশাল বড় গেটের সামনে দাঁড়িয়ে আছে ইনশিতা। হা হয়ে গিয়েছে তার মুখ। গেটটা এত বড় যে ভেতরের ঘরের টিকিটাও দেখা যাচ্ছে না। গেটের দুপাশে নিচ থেকে বেয়ে উপরে উঠেছে লতানো গাছ। তার মধ্যে ফুটে রয়েছে শুভ্র সাদা অপরাজিতা। পুরো গেট জুড়ে সাদা অপরাজিতা যেন গেটের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তার পাশে বেশ বড়সড় একটি নেমপ্লেট লেখা চৌধুরী মহল। জেবা তার সহপাঠী হলেও লেখাপড়া ছাড়া আর কোনো কথা হয় না তার। এমনকি ভালো করে চিনেও না তাকে। গেটের কাছে যেতেই দারোয়ান হাত দিয়ে আটকে ধরল তাকে। কাকে চাই? আসলে জেবা চৌধুরীর বাড়ি তো এটা, তাই না? ওর সাথেই দেখা করতে এসেছি। দারোয়ান ইনশিতাকে দাঁড় করিয়ে রেখে কাকে যেন ফোন দিল। 2 মিনিট পর ইনশিতাকে ভেতরে যাওয়ার জন্য গেট খুলে দিল। বড় গেট পেরোতে ইনশিতা অবাক। অবাক বিস্ময়ে তার মুখ হা থেকে এত বড় হা হয়ে গিয়েছে। সে কি স্বপ্ন দেখছে? চোখ দুটোকে একবার 2 হাত দিয়ে কোঁচকে নিল। না, কোনো স্বপ্ন নয় এটা। নির্মল নিস্তব্ধ পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক অট্টালিকা।
এরকম বাড়িগুলো সে টিভিতে দেখেছে, সামনাসামনি যে দেখবে এটা হয়তো আশাই করেনি। গেট থেকে ঘরে যাওয়ার জন্য সুদীর্ঘ কঙ্কর বিছানো রাস্তা, ঘরে দেওয়াল জুড়ে সাদা রং করা। শিল্পী যেন নিজের সবটা ভালোবাসা উজাড় করে তৈরি করেছে ঘরটা। ঘরের বেশ খানিকটা অংশে দেওয়ালের জায়গায় কাঁচ দিয়ে আটকানো, কাঁচ দিয়ে ভেতরটা কিছু কিছু দেখা যাচ্ছে। ঘরটার চারপাশে ফুল গাছ দিয়ে জড়ানো, রাস্তার দুপাশে সবুজ ঘাসে ঢাকা বড় এক উঠান। উঠানের এক পাশে বেতের সোফা টেবিল সুন্দরভাবে পাতানো, আরেক পাশে বড় একটি দোলনা। উঠোনের কোনায় ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে। পুরো উঠোনের চারপাশে গাছে ছড়াছড়ি, যার ফলে কিছুটা ছায়া কিছুটা বিকেলের রোদে ঢেকে আছে পুরো বাড়িটা। ইনশিতা ধীর পায়ে প্রবেশ করলো ঘরের ভেতরটায়। মেন দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আরেক দফা চমকালো ইনশিতা। শুনশান নীরবতায় ছেয়ে আছে পুরো ঘর। এত বড় প্রাসাদের মতো বাড়ি, অথচ কারোরই দেখাই মিলছে না। বেশ ভাবালো ইনশিতাকে। চোখ বুলিয়ে একবার দেখে নিল পুরো ঘরটাকে। মেন দরজা থেকে নামার সময় চওড়া দুটো সিঁড়ি দিয়ে নামতে হয়। বিশাল বড় ড্রয়িং রুমের মাঝখানে ইয়া বড় বড় সাদা রঙের সোফা। সোফাগুলো তার কাছে নতুন ঠেকলো। সে তো কাঠের চারপায়া সোফা দেখেছে, অথচ এই সোফাগুলো মনে হচ্ছে পুরোটাই ফোম দিয়ে ঢাকা, আর কিছুটা নিচু হয়ে সবটা ফ্লোরের সাথে মেশানো। তার উপর রয়েছে ফোমের কুশন, আর ওপরের দিকে চোখ নিতেই দেখলো বিশাল বড় ঝাড়বাতি। দুপাশে সোফার মাঝখানে একটি কাচের টি টেবিল। টি টেবিলের কাজটি তাদের আয়না থেকেও ঝকঝকে পরিষ্কার। কিছুটা মনক্ষুণ্ণ হলো ইনশিতা। সোফার ঠিক কিছুটা দূরে এক পাশ দিয়ে বেয়ে উঠেছে সিঁড়ি, ওপরের তলা চারপাশ দিয়ে কাচের রেলিং দিয়ে বেঁধে রাখা। ড্রয়িং রুমের ডান সাইডে রান্নাঘর। রান্নাঘর দেখে ইনশিতা ভাবলো তাদের দুটো রুম একত্র করলেও এই রান্নাঘরটা সমান হবে কিনা। রান্নাঘরটার ঠিক কিছুটা দূরে অবস্থান করছে কাচের বড় ডাইনিং টেবিল। চেয়ারগুলো কেমন রাজকীয় সাজে সজ্জিত রয়েছে। সোফার কাছে এসে ডাইনিং টেবিল পর্যবেক্ষণ করতেই চোখ গেল ঘরের আরেক পাশটায়। ডাইনিং টেবিলের পাশে আর পুরো ড্রয়িং রুমের সামনাসামনি অর্ধেক দেয়ালটা কাচে ঢাকা, অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কাচ। কাচের পাশটাতে আরো কয়েকটা চেয়ার রাখা। বাহিরে থেকে আসা প্রকৃতির আলোয় পুরো ড্রয়িং রুম আলোকিত প্রায়। সাথে রয়েছে বাতাসের ছোটাছুটি। কাচ ভেদ করে ওপাশে রয়েছে বড় সুইমিং পুল, তাতে নীল পানি ঢেউ খেলে যাচ্ছে। সুইমিং পুলের পাশে ফুলের বাগান, সেখানে কসমস ফুল ছাড়া আর কোনো ফুলই চিনল না সে। নিশ্চয় বিদেশি ফুল। উপরতলাটাও নিশ্চয়ই আরো সুন্দর করে সাজানো। এই বাড়িটা একদিনে ঘোরা সম্ভব না, 2-3 দিন তো নিশ্চিত লাগবে। আর মনে মনে ভাবলো ভালোই হয়েছে অনুর কথা শুনে এখানে এসছে, না হলে এত সুন্দর একটি বাড়ি কি আর তার চোখে পড়তো। ইস, তার যদি এমন একটা ঘর থাকতো। এসব ভাবতে ভাবতে ইনশিতার মনে হলো কেউ তাকে ডাকছে। পেছনে ফিরে দেখলো জেবা হাসি মুখে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল শ্যামলা মেয়েটার মুখ থেকে যেন সৌন্দর্য উপচে পড়ছে। জেবা এগিয়ে আসলো। ইনশিতা হাসি মুখে জবাব দিল, সরি বলার কিছু নেই, আর আমার বাসার রাস্তাটাও প্রায় কাছাকাছি। যদিও ইনশিতার বাসার রাস্তা একদম বিপরীতে, তবুও মিথ্যে বলে দিল। জেবা ব্যাগটা নিয়ে ইনশিতাকে বসতে বলে চলে গেল। ইনশিতা সোফায় বসতে তলিয়ে যেতে সামলে নিল। বাপরে, কি নরম সোফা, একদম মাখনের মতো নরম যাকে বলে। সোফাতে বসেই চোখ গেল কিছুটা দূরে টি টেবিলে, যেখানে রাখা হয়েছে অনেকগুলো কালো গোলাপ। ঠোঁটে ফুটে উঠল মুচকি হাসি। কালো গোলাপ খুব পছন্দের তার। এগিয়ে চলল গোলাপ নিতে। কয়েকটা গোলাপ কানের পেছনে গুজে দিল। হঠাৎ মনে হলো পেছন থেকে কোনো পুরুষালী গম্ভীর কণ্ঠে কেউ কিছু বলল। ইনশিতাকে দেখে কথা বলা ব্যক্তিটি বিড়বিড়িয়ে বলে উঠল, রোজ, ব্ল্যাক রোজ, মাই ব্ল্যাক কুইন। ইনশিতা ভ্রু কুচকে পেছনে ফিরে তাকালো। সিঁড়ির গোড়ায় ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক ডেনিম জিন্স পরিহিত একটি স্মার্ট ছেলে দাঁড়িয়ে আছে। আকর্ষণীয় ফিগার যাকে বলে। সুদর্শন ছেলেটির ফর্সা মতন শরীরে কালো রঙের শার্টটি ফুটে উঠেছে। আয়তাকৃতি চোখে এক ধ্যানে চেয়ে আছে তার দিকে। মসৃণ চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি। গোলাপি রঙা ঠোঁটে কিছু একটা বিড়বিড় করছে সে। জেহের সিঁড়ি দিয়ে নিচে নামতে চোখ গেল কালো গোলাপ রাখা চেয়ারটির দিকে, যেখানে একটি মেয়ে ফুলগুলো নিয়ে কিছু একটা করছে। পেছন ফিরে ছিল বিধায় মেয়েটির সামনের অংশ দেখতে পায়নি সে। পরনে কালো শাড়ি। মেয়েটি একটু এদিক ফিরতেই চোখ আটকে গেল তার। হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত গতিতে চলতে লাগলো। শ্যামলা রঙের মেয়েটির মায়াবী চোখে কাজল ল্যাপটানো।
কানে কালো গোলাপ গুজে রাখা, ঠোঁটে এক চিলতে হাসি, হাতে কাছে চুড়িগুলো ঝনঝন করছে, ধারালো তার গায়ের গড়ন। কালো গোলাপ মাথায় দেওয়ায় মেয়েটিকে আরো বেশি মায়াবী লাগছিল। অনেক মেয়েকেই সে দেখেছে, তবে কখনো এমন লাগেনি তার। তাহলে এই মেয়েটিকে এত ভালো লাগছে কেন তার কাছে? তার মাথায় হঠাৎ আসলো এই মেয়েটি কুইন, তার ব্ল্যাক কুইন। কথাটি মাথায় আসতেই জেহের ঠোঁটে ফুটে উঠল মৃদু হাসি। বিড়বিড় করে কথাটি বলল সে। তখনই মেয়েটা পেছনে ফিরল আর জেহের হাসি থামিয়ে দেখতে লাগলো তার ব্ল্যাক কুইনকে। তার মধ্যে জেবা আসলো তার হাতে চায়ের কাপ নিয়ে। জেহেরকে লক্ষ্য করলো না সে। ইনশিতাকে দেখে চোখ বড় বড় করে বলতে লাগলো, ওয়াও, ইউ লুক সো বিউটিফুল ইনশিতা। আমি তো চোখ সরাতে পারছি না তোমার দিক থেকে। বেশ লজ্জা পেল ইনশিতা। লজ্জায় তার গাল রাঙা হয়ে গেল। জেবা বুঝতে পেরে হেসে বলল, থাক থাক, লজ্জা পেতে হবে না। এখন এখানে বসো, আমার সাথে একটু গল্প করো। সিরিয়াসলি বলছি ইনশিতা, আমি যদি ছেলে হতাম না, তাহলে তোমাকে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম। এই একটি কথায় ইনশিতা লজ্জায় রাঙাবতী হলেও ওপাশে কেউ রাগে দপ করে জ্বলে উঠল। জেহের ঘাড় কাত করে এক হাতে নিজের চুলগুলো টেনে ধরল। চোয়াল শক্ত হয়ে গেল ক্রমশই। রাগে বড় বড় নিঃশ্বাস ফেলছে। সে ছাড়া অন্য কেউ তার ব্ল্যাক কুইনকে বিয়ের কথা কেন বলবে? হোক সে ছেলে বা মেয়ে, কেন অন্য কেউ তাকে সুন্দর বলবে? একমাত্র জেহের ছাড়া অন্য কেউ তাকে কিচ্ছু বলবে না। তার এই সুন্দর সাজ অন্য কেউই দেখবে না। না না, কেউ না, কেউই না। ইনশিতার হঠাৎ মনে হলো কেউ তাকে হাত ধরে টেনে দাঁড় করিয়ে দিয়েছে। হাত ধরা ব্যক্তির দিকে তাকাতেই চমকে উঠল সে। ঘাড় কাত করে লাল চোখ নিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে জেহের। চোখ দিয়ে মনে হচ্ছে আগুনের লাভা বের হচ্ছে। এই ভয়ঙ্কর দৃষ্টিতে ইনশিতার অন্তরাত্মা কেঁপে উঠল। জেহের তার হাত ধরে টান দিয়ে নিয়ে যেতেই থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে দেখলো জেবা ইনশিতার অপর হাত ধরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জেবা জেহেরের এই রূপ দেখে ভয় পেলেও সাহস নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছো জেহের ভাইয়া? তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও ওকে, ও এখন বাসায় যাবে। রাগ আরো বেড়ে গেল জেহেরের। একে তো তার ব্ল্যাক কুইনের হাত ধরে রেখেছে, তার উপর তাকে ছেড়ে দিতে বলছে। সে ছাড়া তার ব্ল্যাক রোজকে কেন অন্য কেউ টাচ করবে? সে কেন ছাড়বে তার রোজকে? ও কোথাও যাবে না, শুধু তার কাছে থাকবে। জেবা ইনশিতার হাত না ছাড়ায় জেহের আচমকা গরম চায়ের কাপ নিয়ে জেবার হাতে ঢেলে দিল। গরম চা হাতে পড়ায় মুহূর্তে ইনশিতার হাত ছেড়ে চিৎকার দিয়ে উঠল জেবা। ইনশিতাও এমন ঘটনায় হতবাক। ইনশিতা জেহেরের হাত ছাড়িয়ে জেবার জন্য দৌড়ে পানি আনার জন্য যেতেই আবারও নিজের হাতকে শক্ত হাতের মুঠোয় আবিষ্কার করল। ইতিমধ্যে জেবার চিৎকারে মিসেস জেসমিন, জিহাদ আর শিফা উপস্থিত হলো। জেবার এই অবস্থা দেখে জেসমিন তাড়াতাড়ি গিয়ে বরফ পানি নিয়ে আসলো। জিহাদও দৌড়ে ওষুধের বক্স নিয়ে আসতে গেল। ইনশিতা জিহাদ আর শিফাকে খেয়াল করলো না। জেহের ইনশিতার হাত টেনে নিয়ে যেতে লাগলো। ইনশিতা ভয়ে কান্না করে দিয়েছে। কি করছেন আপনি? হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। ইনশিতার কোনো কথাই জেহেরের কানে পৌঁছায়নি। মিসেস জেসমিন তা খেয়াল করলেন। জেহের, কি করছিস কি তুই? মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? তার কথাতেও কর্ণপাত করলো না জেহের। ইনশিতা হাত ছাড়াতে চাইলে জেহের আরো শক্ত করে হাত চেপে ধরল। এতে করে ইনশিতার কম দামি কাচের চুড়িগুলো ভেঙে গেল। ব্যথার ভয়ে কান্না করতে গিয়ে কথাও মুখ দিয়ে বের হচ্ছে না। জেহের সিঁড়ি দিয়ে এক প্রকার টেনে হেঁচড়ে তার নিজের রুমে গিয়ে ইনশিতাকে নিয়ে ঢুকে দরজা আটকে দিল। ইনশিতা আরো বেশি ভয় পেয়ে গেল। না জানি জেহের এখন তার সাথে কি করে। সর্বদা ছেলেদের থেকে 10 হাত দূরে থাকত সে, আর আজ একটা বিশাল রুমে বন্দি, তাও একটা অজানা ছেলের সাথে। ভয়ে হাত পা থরথর করে কাঁপা শুরু করলো। যে কেউ দেখলে তাকে মৃগী রোগী ভেবে ভুল করবে না। জেহের এগিয়ে এসে ইনশিতার 2 বাহু ধরে ঝাঁকালো। এতক্ষণে ইনশিতা খেয়াল করলো জেহেরের চোখের মণি কালচে নীল। এই প্রথম সে কারো নীল চোখের মণি দেখল। জেহের হঠাৎ করে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ জড়িয়ে ধরায় ইনশিতা ভয়ে শক্ত হয়ে জমে গেল যেন। এই ছেলে পাগল নাকি? এমন আচরণ করছে কেন? একে তো জীবনেও দেখেনি সে, এই প্রথম দেখেছে। তার মধ্যে এমনভাবে জড়িয়ে ধরেছে যাতে ইনশিতার দম বন্ধ হওয়ার উপক্রম। তার মনে হচ্ছে তার শরীরের সকল হাড্ডিগুটি ইতিমধ্যেই ভর্তা হয়ে গিয়েছে। ইনশিতা কম্পিত কণ্ঠে কোনো রকমে বলল, আমায় ছেড়ে দিন প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি যে এভাবে জাতাকলের মতো পিষে মেরে ফেলছেন? ব্যথা লাগছে, ছাড়িন প্লিজ। এতটুকু বলতে যেন দম ফুরিয়ে গেল ইনশিতার। ব্যথার কথা শুনে জেহের আলগা করে ধরল ইনশিতাকে।
আলগা হতেই ইনশিতা জেহেরকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে রেগে বলল, এই আপনি কি পাগল? এইভাবে আমাকে হুট করে এখানে আনার মানে কি? আর জেবাকেই বা চা ছুঁড়ে মারলেন কেন? ও তোমাকে টাচ করেছিল, আর আমার কাছে তোমাকে আনার সময় আটকে ছিল। আমাকে তোমার কাছ থেকে কেউ দূর করার চেষ্টা করে তাকে আমি এমনি ছেড়ে দেবো? দাঁত কিড়মির করে বলল জেহের। আপনাকে আমি চিনি না, জানি না, আর না আপনি আমাকে চেনেন। অচেনা একটা মেয়ের হাত ধরা, তাকে জড়িয়ে ধরা, এগুলো কি ধরনের অসভ্যতাম? ম্যানারলেস কোথাকার। জেহের দাঁতে দাঁত চেপে রাগ আটকালো। এই প্রথম সে কারো ওপর রাগ দেখালো না। বাকি সময় রাগ উঠলে কাউকে ছাড়ে না সে, এমনকি নিজের পিতা মাতাকেও না। সে তার রোজের ওপর রাগ দেখাবে না, একদমই না। তাকে ভালোবাসবে সে, খুব খুব ভালোবাসবে। দেখুন, আমাকে যেতে হবে। বাবা মা অপেক্ষা করছে আমার জন্য, প্লিজ যেতে দিন আমায়। যাওয়ার কথা শুনেই আরও রাগ চাপলো জেহেরের মাথায়। তার রোজ তার কাছ থেকে চলে যাওয়ার কথা বলছে। না না, সে কিছুতেই যেতে দিবে না। কাঁপা কাঁপা স্বরে বলল, তুমি কোথাও যাবে না রোজ, আমার কাছে থাকবে সবসময়, আমার চোখের সামনে। এই কথাটাকেই বারবার করে বলতে লাগলো সে। তার নিজের চুলের পেছনের দিক টেনে ধরে বিড়বিড় করতে লাগলো। এদিকে ইনশিতা হা হয়ে গেছে। এই ছেলে কিভাবে জানলো তার নাম রোজ? এই নামে কেউ তাকে ডাকেই না, আর না এখানকার কেউ জানে। কি বললেন আপনি? কি নামে ডাকলেন? অবাক স্বরে জানতে চাইল ইনশিতা। রোজ, আমার ব্ল্যাক রোজ। তুমি শুধু আমার রোজ, আমার। কি যা তা বলছেন? আমি আপনার হতে যাব কেন? আর আমার নাম কি করে জানলেন? তোমার নাম মানে? ইনশিতার কথা শুনে আবারও রাগ লাগলো জেহেরের। রোজ যদি ওর নাম হয়, তার মানে আরও অনেকে তাকে এই নামে ডাকে। আর এই নাম শুধুমাত্র জেহেরের দেওয়া। এই নামে অন্য কেউ কেন ডাকবে? কেন? আবারও গিয়ে ইনশিতার বাহু শক্ত করে ধরল। ইনশিতা চোখ বন্ধ করে ব্যথা সহ্য করল। এই ছেলের হাতে এত শক্তি কোত্থেকে আসে? কি খাইয়ে? ইনশিতার কানে দাঁত কটমট করে হেসে বলল, তোমার নাম রোজ হলে এই নামে আরো অনেকে ডাকে, তাই না? এই নামে তোমাকে কেউ ডাকতে পারবে না, কেউ না, একমাত্র জেহের চৌধুরী ছাড়া। জেহেরের কথায় পুরো শরীর কেঁপে উঠল ইনশিতার। এমন ভয়ঙ্কর ভাবে কেউ কথা বলে? আর তার নাম যার ইচ্ছে ডাকবে, একমাত্র এই ছেলে ডাকবে কেন তার নাম? আশ্চর্য। আর সে ভালোভাবে বুঝে গিয়েছে এই জেহের ছেলেটা মানসিকভাবে অসুস্থ, সাইকো একটা। না হলে এমন আচরণ কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। জেহের আবারও বলতে লাগলো, এখান থেকে যাওয়ার কথা চিরতরে ভুলে যাও রোজ। কোথাও যেতে পারবে না তুমি উইদাউট মাই পারমিশন। রোজ নামে ডাকায় ইনশিতার প্রথমে ভালো লাগলো। তার ইচ্ছে ছিল কেউ না কেউ তাকে যাতে রোজ বলে ডাকে। পর মুহূর্তেই আগের আর পরের কথা শুনে রাগের সাথে ভয় জেঁকে ধরল তাকে। সে কোথায় যাবে না যাবে সেটা এই বেয়াদব ছেলেটাকে কেন বলবে? কেন? আপনার পারমিশন নিব কেন? আর এখানেই বা আজীবন কেন থাকবো? আপনার কোনো কথা শুনতে বাধ্য নই আমি। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। তুমি বাধ্য রোজ, কারণ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ মাই ব্ল্যাক কুইন। ইনশিতার কানে ফিসফিস করে বলল জেহের। ইনশিতার শরীরে ভয়ের এক ঠান্ডা শিহরণ বয়ে গেল। আমি যেহেতু তোমাকে ভালোবাসি, সেহেতু তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। যা কিছুই করো না কেন, সব কিছুতেই আমার পারমিশন নেবে। আমার কথা মতো চলবে তুমি। কারোর সঙ্গে দেখা করতে হলেও আমার পারমিশন নেবে, ইভেন তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য। ইনশিতা যা ভেবেছিল তা আসলেই ঠিক। এই ছেলেটা 100% সাইকো, তাতে কোনো সন্দেহ নেই। আর কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে সব সময় তার ভালোবাসার মানুষের স্বাধীনতায় কোনো বাধা দেয় না, উল্টো প্রায়োরিটি বেশি দেয়। অথচ এই ছেলে তো সম্পূর্ণ বিপরীত। এটা কোনো মতেই ভালোবাসা না, কিন্তু এখন এর থেকে কোনো মতেই জোর করে ছাড়া পাওয়া যাবে না। তাই বুদ্ধি দিয়ে সরতে হবে। কিছুটা দম ছেড়ে বলল, আচ্ছা আচ্ছা, বুঝেছি। এখন আমার খুব খিদে পেয়েছে, আপনি কি একটু খাবার ব্যবস্থা করতে পারবেন? জেহের অস্থির হয়ে বলল, তোমার খুব খিদে পেয়েছে তাই না? আমি এক্ষুনি খাবার বানাতে বলছি। না না, তোমার জন্য আমি নিজ হাতে খাবার বানিয়ে আনবো। তুমি এখানটায় বসো রোজ, আমি না আসা পর্যন্ত এক পাও নড়বে না, একদমই না। বলে রুমের বাহিরে যেতে লাগলো। যেতে গিয়ে হঠাৎ পেছন ফিরল। পেছন ফিরতেই দেখে ইনশিতার মুখ চুপসে গেল। হঠাৎ কি মনে করে পেছন ফিরল আবার। জেহের এসে দুহাতে ইনশিতার একটুখানি মুখটি ধরে কপালে চুমু খেয়ে চলে গেল। চলে যেতে ইনশিতার রেগে শাড়ির আঁচল দিয়ে কপালটা ঘষে ঘষে মুছে নিল, যেন কপালে কালি দিয়ে কেউ মেখে দিয়েছে আর সে সেটা ঘষে উঠাচ্ছে।
ইনশিতা দ্রুত করে দরজা খুলে পালিয়ে যেতে ধরল। তখনই তার মনে হলো দরজাটা আটকানো। শিট! তার প্ল্যানে পানি ঢেলে দিল সাইকোটা। বারান্দা দিয়েও নামার কোনো উপায় নেই। নিচে কতগুলো গন্ডারের মতো গার্ড পাহারা দিচ্ছে। এখন কি করে পালাবে সে? ধুর, এসবই ভাবছিল। আর তখন দরজা খোলার ক্ষীণ শব্দ কানে এলো তার। দেখলো সে জেহের ছেলেটি আর সাথে একটি মেয়ে। জেহেরকে দেখেই ভয় জেঁকে ধরলো আবার তাকে। তবে ইনশিতার চরম অবাক হলো যখন দেখলো জেহের ছেলেটির চোখে চশমা আর পরনে অন্য কাপড়, আর চোখ মুখ একদম শান্ত। মেয়েটি ইনশিতার কাছে এসে তাকে এক সেট জামা দিয়ে বলল পাল্টে নিতে। ইনশিতাও তাই করলো। ওয়াশরুমে গিয়ে কয়েক সেকেন্ডে চেঞ্জ করে আসলো আর দেখলো মেয়েটি জেহেরকে জিহাদ নাম ধরে কথা বলছে। আশ্চর্য, এটা কি জেহের নয়? জেহের তো ইনশিতাকে দেখে এত শান্ত থাকে না। সে জেহেরের মতো দেখতে ছেলেটিকে কিছু বলতে নিল। আপনি? তখন জিহাদ তাকে থামিয়ে বলল, আমি জানি এখন তোমার মনে প্রশ্ন চলছে, কিন্তু এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। তুমি এই মুহূর্তে চলে যাও, ভাই যে কোনো মুহূর্তে চলে আসবে। গো! এই ছেলেটির কণ্ঠ জেহের থেকে কিছুটা মাত্র ভিন্ন। জেহেরের কণ্ঠে গম্ভীরতা মেশানো, আর এই ছেলেটির কণ্ঠে রয়েছে চঞ্চলতা। চেহারা শান্ত হলেও কণ্ঠে প্রচুর চঞ্চলতা প্রকাশ পায়। আর জেহেরের চেহারাও যেমন গম্ভীর তেমন তার কথাবার্তাও। তবে জেহেরকে গম্ভীর্যপূর্ণ চেহারাটাই বেশ মানিয়েছে। ইনশিতা কিছু না ভেবেই দরজা ডিঙিয়ে চলে যায়। সিঁড়ির কাছে যেতেই দেখলো জেহের রান্নাঘরে অ্যাপ্রন পরে কিছু একটা করছে। ইনশিতার মাথায় কিছুই ঢুকছে না। উপরেও জেহের, আবার নিচেও জেহের। কি হচ্ছে এসব? আপাতত এসব চিন্তা বাদ দিয়ে তাকে আগে এখান থেকে বের হতে হবে। তবে রান্নাঘর থেকে পুরো ড্রয়িং রুম দেখা যায়, আর সেখান দিয়েই তাকে যেতে হবে। পরক্ষণে মনে হলো সে তো অন্য একটা জামা পরে আছে। অন্যটা দিয়ে মুখটা ভালোভাবে ঢেকে নিল। ব্যাস, এখন আর জেহের চিনবে না। ইনশিতা চুপি সারে জেহেরের সামনে দিয়ে বেরিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো। বাড়ি থেকে বের হতেই রাস্তার ধারে সাইকেল নজরে আসলো। সেটা নিয়েই সে চলে আসে। এবার বুঝেছি কাহিনীটা। আমি জেবাকে কিছুটা হলেও চিনতাম, কিন্তু ওর যে ভাই আছে সেটা জানতাম না। আর আমার কিন্তু তোর মতোই মনে হচ্ছে এই জেহের ছেলেটা আসলেই সাইকো, অস্বাভাবিক একটা ছেলে। এর নিশ্চয়ই কোনো সমস্যা আছে। পাগল হবে, আর পাগলের সাথে সংসার করলে লাইফ পুরো হেল হয়ে যাবে। আর কি মনে হয় জানিস, জেহেরের মতো দেখতে ছেলেটা বোধহয় তার ভাইটাই হবে। হড়বড় করে বলল নয়নিকা। ইনশিতা অন্ধকার আকাশে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, হয়তো। একটা জিনিস বুঝলাম না আমি, জেহের ছেলেটা তোকে দেখি হঠাৎ তেমন করলো কেন? তোকে তো আগে কখনো দেখেনি, তাই না? আমি তো তাকে কখনো দেখিনি, আর তিনি এমনটা কেন করলো সেটা আমি কি করে বলবো? ছোট্ট একটি দীর্ঘশ্বাস ছেড়ে নয়নিকা বলল, আসলেই তো, তুই বা কিভাবে বলবি? সাইকো তো, তাই মনে হয় তোর সৌন্দর্য দেখে মাথা এলোমেলো হচ্ছে। ইনশিতা নয়নকে আলতো ধাক্কা দিয়ে হেসে বলল, ধুর। আচ্ছা বাদ দে, এটা ক্ষণিকের দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। সে রাতে আর এই বিষয় নিয়ে কোনো কথা হলো না তাদের মধ্যে। দুজনেই বারান্দায় বসে এটা সেটা বলে হাসাহাসি করে রাত পার করলো।